বিসমুল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশ এবং দেশবাসী সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, ভালোবাসা আপনাদের জন্য নিরন্তর রইল। আজকে আবারও আমার জীবনের একটা ঘটনা শেয়ার করব আপনাদের জন্য আমি এসেছি। বেশ কয়েক বছর ধরে আপনার এই গত গভর্নমেন্টের সেই গভর্নমেন্টরা একটা অদ্ভুত একটা জিনিস বের করেছিল। সেটি ছিল যে প্রত্যেকটা আপনার ডিপার্টমেন্টের জন্য শুদ্ধাচার নাম দিয়ে কিছু সিভিল সোসাইটি, তারপরে আপনার তাদের কর্মকর্তা কর্মচারী এই সমস্তগুলো নিয়ে তার একটা শুদ্ধাচার কমিটি করা হয় এবং আপনার ওই সড়কের যে ডিপার্টমেন্টগুলো আছে সেইখানে আমাকে সেই শুদ্ধাচার কমিটিতে রাখে, রেলওয়ের কমিটিতে রাখে, এর কমিটিতে রাখে, এরকম আরও বেশ কয়েকটা জায়গাতে শুদ্ধাচারের জন্য যে কমিটি হয়েছে সেই কমিটিতে আমাকে রাখা হয়েছে। তো আমি যখন প্রথম দিন আমি যখন বিআরটিএ এর একটি আপনার না বিআরটিএ না, রোডস অ্যান্ড হাইওয়ে একটা শুদ্ধাচার মিটিংয়ে গেলাম, প্রথম দিন যখন গেলাম, তো আমি চুপচাপ সবার কথা শুনতেছি, কারণ আমি জিনিসটা বুঝতে পারিনি যে শুদ্ধাচার আবার কি কি জিনিস এটা নিয়ে আসলো। তো আমি শুনছি যে এরকমভাবে শুদ্ধাচার হলো এমন একটা ব্যাপার যে তারা জবাবদিহিতা, তারা ঘুষ দুর্নীতি মুক্ত তাদের ডিপার্টমেন্ট, এটি জন্য তারা এই কাজটি করেছে এবং এই নিয়ে আপনার যে বক্তব্য হচ্ছে, বক্তব্যবাদী হচ্ছে, অনেকে বক্তব্য দিচ্ছে, আমি চুপচাপ আমি সবার কথা আমি শুনছিলাম। তারপরে আমাকে ওনারাই বলল, আপনি কিছু বলেন। তো আমি তখন আমার কথাটা বললাম, যেটি বললাম আর কি, সেটি আপনাদের কাছে আমি আজকে শেয়ার করতে চাচ্ছি। সেটি হলো যে আমি বললাম যে এই শুদ্ধাচার আপনারা কোনোদিনই আপনারা করতে পারবেন না, কারণ আমার দেশের যে সন্তানটি জন্ম নেয় সেই সন্তানটি জন্ম নেওয়ার আগে থেকে, পৃথিবীর মাটি দেখার আগে থেকে, পৃথিবীর আলো বাতাস দেখার আগে থেকে তাকে অশুদ্ধভাবে আমরা পৃথিবীতে নিয়ে আসি। যেমন যেমন একটি সন্তানের মা তার সন্তানকে পেটে ধারণ করার পর সে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে, হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে। তো যখন যোগাযোগ করে তখন এই হাসপাতাল এবং এই ডাক্তাররা প্রথমে এই সন্তানটার প্রতি অশুদ্ধ আচরণ করা শুরু করে। যেমন তার নর্মাল ডেলিভারিতেই তার মা তাকে জন্ম দিতে পারে পৃথিবীতে, কিন্তু এই হাসপাতাল এবং এই ডাক্তাররা তাদের নিজেদের স্বার্থে অর্থ কামানোর জন্য, আপনারা দেখবেন যে ম্যাক্সিমাম এই বাংলাদেশে এটা, অথচ আমি বিদেশে দেখেছি যে সহজে তারা কিন্তু সিজারিয়ান বলেন, স্টিচিং বলেন, এ সমস্ত কিছু করে না। কিন্তু এই বাংলাদেশে সিজারিয়ান করলে পরে এক্সট্রা একটা বড় অ্যামাউন্ট পাওয়া যাবে, সেই অ্যামাউন্টের আশায় কিন্তু ম্যাক্সিমাম মাদেরকে, যে সন্তানরা পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, তাদের কিন্তু অশুদ্ধ আচরণ করে, তাদের কাছ থেকে অন্যায়ভাবে টাকা কিন্তু গ্রহণ করে নিয়ে যায় না। এবং এই যে ডাক্তাররাও এটা যে নিয়ে যায়, এইখানেও কিন্তু আবার একটা অশুদ্ধ বিষয় আছে। কারণ যে সমস্ত হাসপাতালগুলোতে, বড় বড় হাসপাতালগুলোতে ডাক্তাররা যে বেতনে কাজ করেন আর কি, সেখানে তাকে কিন্তু একটা টার্গেট ধরিয়ে দেওয়া হয়, কারণ তার একটা বিরাট অ্যামাউন্ট তাকে দিতে হবে, সেই কারণের জন্য তাকে একটা টার্গেট বলে দেয়, আপনাকে মাসে এত টাকা ইনকাম করতে হবে। এই মাসে এত টাকা ইনকাম করার জন্য কিন্তু এই ডাক্তারও কিন্তু তার অশুদ্ধ বিষয়টি কিন্তু, এটা নীতি বহির্ভূত বিষয়টা কিন্তু, যার মায়ের কিন্তু সিজারিয়ানের দরকার নেই, তাকেও কিন্তু দিয়ে সিজারিয়ান করানো হয়। তো যাই হোক, সিজারিয়ান করিয়ে তারপরে আমার এই সন্তানটি, হ্যাঁ, শুদ্ধাচার ভাবে আসলো না, অশুদ্ধচার ইয়েটা নিয়েই তার কপালে নিয়ে পৃথিবীতে আসলো। আসার পর তারপরে তাকে যে ফুড আমরা যেটা দিচ্ছি, বাজার থেকে যে দুধ কিনা আনা হচ্ছে, অমুক হচ্ছে তমুক হচ্ছে, সেখানেও কিন্তু আপনারা দেখবেন যে এখানে ভেজাল দুধ, ভেজাল তার জন্য ওষুধ, নানান রকমের ভেজাল দিয়ে আমরা তাকে, এই সন্তানটাকে আমরা ওইগুলো দিয়ে
খাইয়ে ওই ওষুধ দিয়ে আমরা বড় করছি। আচ্ছা, বড় করার পর যখন এটা ৩-৪ বছর হলো কিংবা ৫ বছর হলো, তখন তাকে স্কুলে দিতে হবে। আপনি যখন একটা বড় স্কুলে, একটা ভালো স্কুলে দিতে যাবেন, যত বড় স্কুল হবে তত বড় ডোনেশন আপনাকে দিতে হবে। আপনি ডোনেশন ছাড়া কিন্তু আপনার সন্তানকে স্কুলে আপনি দিতে পারবেন না। তো তাহলে কি হয়? জন্ম নিল অশুদ্ধভাবে, তার মা বাবা মানে কষ্টার্জিত অর্থ তার পিছনে অন্যায়ভাবে ব্যয় করতে হলো ওই ওদের চাপে। তারপরে তাকে যে জিনিসগুলো আমরা মানে দিয়ে আমরা বড় করি, ওষুধ বলেন, খাওয়া দাওয়া বলেন, তার যে খাবার যে সমস্তগুলো, সেগুলো আপনার গিয়া শুদ্ধ না। তারপরে স্কুলের এই ব্যাপারটা, যাই হোক, স্কুলে ভর্তি করাইলেন, করানোর পর তারপরে আবার আসলো যে আপনার গিয়ে ম্যাট্রিক পাস করা। এখানেও আবার দেখবেন যে এরকম প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, এই হয়ে যায়, সেমুক হয়ে যায়, তমুক হয়ে যায়। তো যাই হোক, এইটাও গেল। যাওয়ার পর তারপরে আপনার আবার ভর্তি যুদ্ধ শুরু হবে কলেজের ব্যাপারে। সেখানেও তাকে অনেক কিছুই করতে হবে। এরপরে ইউনিভার্সিটি, সেখানেও তাকে অনেক রকম কিছু করতে হবে। করার পর আলটিমেটলি যখন এখান থেকে পাশ করে আসবে, যে আন্দোলন হয়েছে, সেখানে আবার ওই যে কোটা বৈষম্যের আন্দোলন আছে। শুধু কোটা বৈষম্যের আন্দোলন যে তা না কিন্তু। আপনারা, আমি এই কথাটা একদম নাম ধরে বলেছি, এই যে একটা পুলিশ, সে আমার সেবা করবে, কেন করবে? সে যখন চাকরি নিয়েছে তখন কি মানে সে পরীক্ষা দিয়েই শুধু চাকরি নিতে পেরেছে, নাকি সেখানে তাকে অর্থ ব্যয় করতে হয়েছে? একটা পুলিশের চাকরি নিতে হলে গত সরকারের সময়, আমি যেটা জানি, এবং এটা শুরু থেকেই, কিন্তু শুধু গত সরকার যে তা না, এর আগের থেকেও এটা চলে আসছে, দেশ স্বাধীনের পরের থেকে এটা চলে আসছে। এবং প্রত্যেকটা জায়গায় আপনারা যারা চাকরি করেছেন, যারা চাকরি নিয়েছেন, আপনারা আমার চেয়ে আরও ভালো জানেন, কারণ আমি তার চাকরি করি না, কিন্তু আমি এগুলো দেখি, অবজার্ভ করি। তো সেই জন্য সেইখানেও কিন্তু কত টাকা, পুলিশকে কিন্তু ১৫ থেকে ২০ লক্ষ টাকা চাকরি, মানে আপনার ঘুষ দিয়ে তারপরে তাকে সেখানে চাকরি নিতে হয়। তো একটা মানুষ চাকরি করবে, তার যদি ১৫-২০ লক্ষ টাকা দিয়ে যদি একটা চাকরি নিতে হয়, তাহলে সে আমার উপকারটা কেন করবে? দেশের উপকার কেন করবে? এটা তো তার বিজনেস, ভাই। কারণ টাকা ইনভেস্ট করেছে, এমনি এমনি তো চাকরি তাকে দেওয়া হয়নি। তো এই ইনভেস্ট দিয়েছে, এই যে এই জিনিসগুলো আমি তখন বললাম যে এইটি যদি, এই সিস্টেম যদি আপনারা ধরে রাখেন, আর আমাকে নিয়ে আসছেন যে আপনি বলেন শুদ্ধাচার কিভাবে করা যায়। এই শুদ্ধাচার এই শুরু থেকে যে সন্তানটি বাংলাদেশের এই আলো বাতাসের মধ্যে জন্ম নেয়, তাকে শুদ্ধভাবে যদি আমরা পৃথিবীতে আনতে পারি, তাকে শুদ্ধভাবে যদি তাকে বাঁচিয়ে রাখতে পারি, তার সমস্ত প্রয়োজন যদি শুদ্ধভাবে আমরা দিতে পারি, তারপরে তার যে কর্মক্ষেত্র, সেই জায়গায়ও যদি শুদ্ধতার পরিচয় দিতে পারি, তাহলে সে না আপনি শুদ্ধাচার আপনি করতে পারবেন। আপনি তো আমাদের মতো লোকগুলোকে ডেকে নিয়ে এসেছেন এর জন্য যে মিটিং শেষে আমি ওখানে সই করে দেবো যে আমি ওখানে প্রেজেন্ট ছিলাম। এটা দেখাবেন আপনি যে আপনারা শুদ্ধ, মানে ইলিয়াস কাঞ্চন আপনাদেরকে শুদ্ধ হিসাবে আপনাদেরকে স্বীকৃতি দিয়ে গেল। তো আমি বললাম যে আমি এরপরে কিন্তু আর আপনাদের এই মিটিংয়ে আসবো না। কেন আসবো না? কারণ হলে আমি এই স্বীকৃতি দিতে আপনাদের কাছে আসবো না। তবে হ্যাঁ, একটা কথা আমি বলতে পারি যে এটার জন্য আমাদের ডাকার কোনো দরকার নাই কিন্তু। আপনারা নিজেরা ঘুষ বন্ধ করে দেন। আপনারা দেশের প্রতি, দেশের মানুষের প্রতি আপনাদের যে দায়িত্ব কর্তব্য সেটি পালন করেন, তাহলে তো শুদ্ধাচার হয়। এত কিছু রং ঢং করার তো কোনো দরকার পড়ে না। তো এই হলো গিয়ে বিষয়। আমার জীবনের এরকম আরো অনেক ঘটনাগুলো আছে, আমি আপনাদেরকে বলবো। তো এই যে শুদ্ধাচার নাম দিয়ে কিন্তু গত সরকারের সময় কিন্তু তারা এই ধরনের মানুষগুলোকে ডাকতো, মিটিংয়ে ডাকতো, ডেকে তারপরে এরকমভাবে মিটিংয়ে কারা কারা উপস্থিত ছিল, তারা শুদ্ধাচার হয়ে গেছে। এখন আরেকটা জিনিস আমি বলতে চাই যে এখন দেখেন যে আপনার টেলিভিশন বলেন, ফেসবুক বলেন, সকল জায়গায় শুধু আপনার কথা হচ্ছে একটাই, সংবিধান। সংবিধানের মধ্যে মানে চেঞ্জ করতে হবে, সংবিধান চেঞ্জ না করলে যেন আর কিছু হবে না। কিন্তু এই সংবিধানের মধ্যে যে সংবিধানটা আছে সেইটার কথাই আমি বলি, সেই সংবিধানে কি কোথাও ঘুষের কথা লেখা আছে যে আপনি ঘুষ খেতে পারবেন? লেখা নেই। এই সংবিধানে কি কোথাও লেখা আছে যে আপনি একজন পুলিশ, আপনার দায়িত্ব পালন করবেন, আপনি একজন ডাক্তার, আপনি দায়িত্ব পালন করবেন না, আপনি একজন অফিসার, ভূমি অফিসার, আপনি ঘুষ খাবেন, আপনার দায়িত্ব পালন করতে পারবেন না? এই সমস্ত কিছু কি লেখা আছে সংবিধানে? সংবিধানে কিন্তু এই জিনিসগুলো নাই, কিন্তু তারপরে এই জিনিসগুলো হচ্ছে। তার মানে কি? তার মানে শুধু সংবিধান না, কিন্তু তার মানে হলো যে যারা এখানে কাজ করছে, যে সিস্টেমে চলছে, এই যে আপনার চাকরির যে বিষয়টা, আপনার এখানে ঘুষ দিতে হয়, আমরা কি সবাই জানি না? আমরা সবাই জানি।
তো সবাই জানার পর এই ঘুষ বন্ধ করার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে, এই পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এবং জেনে শুনেই কিন্তু কিছু কিছু জায়গায় জেনে শুনেই কিন্তু ঘুষকে জায়েজ করে রেখেছে, কারণ ওর চাকরিটাই তো শুরুটাই তো হয়েছে ঘুষ দিয়ে, তো সে তো ঘুষ খাবেই। এখানে আরেকটা কথা আমার মনে পড়লো, সেটি আমি একটু বলি। একজন কাজ করতো, এই যে আপনার চাকরি শেষে পেনশনের যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে এক ভদ্রলোক কাজ করতো। তারপরে উনিও মানে চাকরি থেকে ওই ওই মানে আপনার ওনারও হয়েছে, চাকরি মেয়াদ শেষ হয়েছে, তখন উনিও কিন্তু পেনশন ওঠানোর জন্য তার যে অফিস, তার যে ডিপার্টমেন্ট, সেখানে দৌড়াদৌড়ি করছে। তো দৌড়াদৌড়ি করছেন, তারপরে তার কাছেও টাকা চাইছে। তো টাকা চাওয়ার পর তখন বলল যে আপনি আমার কাছেও টাকা চাচ্ছেন, আপনি যে চেয়ারটায় বসে আছেন আমি কিন্তু আগে এই চেয়ারটার মধ্যেই বসতাম। তো বলে যে স্যার ভালো হয়েছে তো, তাহলে তো আপনি জানেন যে আপনি এই চেয়ারে বসলে পরে কিভাবে নিতে হয়, কি করতে হয়, তা আপনাকে তো আমার বলারও দরকার নাই। তো এই হলো গিয়ে পুরো সিস্টেম। যার জন্যই কিন্তু আমি কিন্তু বলছিলাম একটা কথা, যে বৈষম্য তো এই যে আপনার মানে কিছু কিছু মানুষ, কিছু কিছু ডিপার্টমেন্টের অফিসাররা, কর্মচারীরা, তারা তো নিজেরাই করে রেখেছে। এটা কি করে অ্যালাউ করলো আপনি আমাকে বলেন তো, যে তারা ঘুষ দুর্নীতি অপরাধী হলে পরেও তাকে সরাসরি অ্যারেস্ট করা যাবে না? এইটা কিভাবে হয়? কারণ ঘুষ দুর্নীতি কি আমি 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 করি, আমি সাধারণ মানুষ, আপনারা যারা মানে যান তারা কি করেন? যারা টেবিলে বসে আছে, যারা চেয়ার নিয়ে বসে আছে, সরকারি অফিসে যারা বসে আছে, তারাই তো দুর্নীতিতে করে, ঘুষটা তো তারাই আমাদের কাছ থেকে নেয়। এখন তারে ধরতে গিয়ে আপনি তাকে ধরতে পারবেন না, আপনার উপরের মানে যিনি আছেন তার পারমিশন নিয়ে তারপরে তাকে অ্যারেস্ট করতে হবে। তো এটা তো জায়েজ করা রাখা, কিন্তু এটা কিন্তু সংবিধানের মধ্যে কিন্তু নাই কিন্তু। তো যে কারণের জন্য আমি বলবো যে শুধু সংবিধান নয়, সংবিধান ছাড়াও যে জিনিসগুলো, যে সিস্টেমগুলো করেছে, যে সিস্টেমের মধ্যে দেশ চলতেছে, সেই সিস্টেমকে পরিবর্তন করতে হবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে নিজস্ব যে আইনগুলো আছে সেগুলো দেখতে হবে, সেগুলো দেখে সেগুলোকে কিন্তু পরিবর্তন করতে হবে সেই জায়গাগুলোর মধ্যে। সেগুলো যদি না করা যায়, শুধু সংবিধানে তো সমস্ত কিছু একবারে তো লেখা সম্ভব না, তাহলে তো সংবিধান বিশাল বড় হয়ে যায়। তো এই যে যে ডিপার্টমেন্টগুলো আছে, ডিপার্টমেন্টদের যে নিজস্ব যে মানে আপনার আইন কানুনগুলো আছে, সেই জায়গাগুলোকে আমাদেরকে কিন্তু পরিষ্কার করতে হবে, সেই জায়গাগুলো ঠিক করতে হবে। আরেকটা জিনিস যেটি হলো যে, যে সাহস ঘুষ খাওয়ার, দুর্নীতি করার, পাচার করার যে সাহস, সেই সাহস যেটা হচ্ছে সেটা কিভাবে কমানো, সেই সাহস কিভাবে দূর করা যায়, তাদের ভিতরে কিভাবে ভয় ঢুকানো যায়, সেটা যদি না করা যায়, তাহলে কিন্তু কোনোভাবেই এই ঘুষ, দুর্নীতি, অনিয়ম এটা দূর করা যাবে না। ওদের ভিতরে ভয় ঢোকাতে হবে যে এটা করলে পরে তোমার এই শাস্তি হবে, এবং এটা প্রমাণ করতে হবে যে তার শাস্তি হচ্ছে, এটা দেখাতে হবে। যেমন যদি দেখে তাহলে কিন্তু আরেকজন কিন্তু সচেতন হবে, আদারওয়াইজ কিন্তু সচেতন হবে না। আপনারা জানেন এই যে চাঁদাবাজি, এই যে পরিবহন সেক্টরে চাঁদাবাজি, এটা কি সংবিধানে লেখা আছে যে চাঁদাবাজি করবে? তো এই চাঁদাবাজিটা কিভাবে হয়েছে? চাঁদাবাজি, চাঁদা তোলার জন্য কিছু লোক আছে, তারপরে এই চাঁদা তুলে নিয়ে ওই ওই সেক্টরের মানুষগুলো আছে, পরিবহন সেক্টরের নেতারা আছে, তারা এই নেতারাও আবার কিন্তু এককভাবে কিন্তু সেটা খায় না, সেটা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু সেটাকে ভাগ ভাটরা করে কিন্তু দেওয়া হয়, এবং দেওয়া হয় বলে কিন্তু সবাই কিন্তু খুশি, আহা খুব খুশি, কিন্তু কি মজা, কত টাকা আসছে, কাম ছাড়াই টাকা আসছে, মানুষের পকেট থেকে টাকা আসছে, চাঁদার টাকা আসছে, কি মজা কি মজা। আমার কাছে অবাক লাগে আসলে ভাই, মানে কত টাকা লাগে আসলে একটা মানুষকে মানে ভালোভাবে বেঁচে থাকার জন্য, কি লাগে আছে? এই যে আপনার 16 বছরে যে যারা এই এত কিছু টাকা তারা নিয়ে গেল, এই টাকা তো এরা ভোগ করতেও পারবে না, এরা কদিন বাঁচবে যে যারা এই কামগুলো করছে? এই টাকা কিন্তু যে দেশে নিয়ে গেছে, সেই দেশের রাষ্ট্র কিন্তু এদের টাকাগুলো ভোগ করবে কেন? তাদের সন্তানরাও কিন্তু এই টাকাগুলো ওখান থেকে নিতে পারবে না কেন? অথচ এই অন্যায়ের যে শাস্তি, দুনিয়া এবং আখেরাতে দুই জায়গায় কিন্তু এরাই কিন্তু ভোগ করবে। এদের লোভ, শুধু লোভের কারণে কিন্তু এরা এদের এদের আখেরাত এবং দুনিয়া শেষ করে দিয়েছে। তো যাই হোক, প্রিয় দেশবাসী, আবার আপনাদের সামনে আসব, আমার জন্য দোয়া করবেন,
আমিও আপনাদের জন্য দোয়া করব।